গুড মর্নিং বন্ধুরা। দেখো পরদিন সকালবেলায় সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ও পাখা টাকাগুলো ঠিক করে নিচ্ছে, মানে আর কি এই পাখাটাই চলছিল, যেহেতু ওই পাখাটা তো ওই বাড়িতে ছিল তার জন্য এই পাখাটাই কদিন চলছে। আর আমার তো ইচ্ছাই হচ্ছে না উঠতে, মনটা একদমই ভালো লাগছে না, শুয়ে শুয়ে মনটা কেমনটা খারাপ খারাপ লাগছে। মানে অনেক দিন ছিলাম তো, অনেক দিন থাকার পরে না আসলে না কেমন একটা হয়, একদম ভাল লাগে না কেন তো কি জানি, মেয়েদেরই কেন সবসময় এরকম চলে আসতে হয় বাবা মাকে ছেড়ে, জানি না। তো এই যে ফ্যান চলছে আর আমি দেখো শুয়েই আছি, ভালো লাগছে না কিছু, তার জন্য। তারপর এই যে আমরা যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত, সেই জন্য আমাদের বাসি বিছনাতেই কিন্তু ঠাকুরের কাছে ইষ্টভীতি করতে হয়। সেটা ভোর 5টায় করার কথা, কিন্তু আমরা যখন ঘুম থেকে উঠি তখনই করে নিই। ওখানে পয়সা থাকে তো পয়সাটা দিয়ে। তারপরে ইচ্ছা নেই তবুও করতে হচ্ছে, এতদিন মায়ের কাছে ছিলাম তো রান্না টান্না কিছুই করতে হতো না, টুকিটাকি কাজ মানে করলেও ইচ্ছাকৃত, করলেও করব, না করলেও না করব, এরকম একটা ব্যাপার। কিন্তু নিজের সংসারে আসে তখন তো করতেই হবে, তাই না? আর আমার বাড়িতে তো আমি একা, আমার তো সব করতেই হবে, কিচ্ছু করার নেই। তো এই যে দেখো বিছানা টিছানাগুলো সব গুছিয়ে নিলাম, গুছিয়ে টুছিয়ে নিয়ে জানালা টানা খুলে ঘর বাড়ি ঝাড় দিয়ে নিলাম। এমন যেমন ওই বাড়িতে ঘরটর ঝাড় দেওয়ার কোনো বালাই ছিল না। বাবা মা ঘরটা ঝাড়তো, ঘুম থেকে উঠতাম, ব্রাশ করতাম, চান করতাম, খেতাম, কাজে চলে যেতাম, এই আর কি। তো এই যে রান্নাঘর, এই যে যেখানে আমাদের আসল জায়গা, সেখানেই চলে আসলাম রান্নাঘরে। পিছনটা অনেক দিন পরে দেখছি ভালো লাগছে, আমার পিছনটা ভালো লাগে বেশ, কারণ বেশ একটু হালকা হাওয়া দেয় তো। আর সকালবেলায় ঘুম থেকে এখানে এসে দাঁড়িয়েই ব্রাশ করতে আমার খুব ভালো লাগে, তার জন্য এখানেই ব্রাশ করি। তারপরে ও চা করছে, আমি চান করতে ঢুকে গেলাম। চান টান করে এসে এই যে মাথাটা আঁচড়িয়ে ড্রেস করে নিলাম, নিয়ে আজকে তো এই ড্রেসটা পরলাম অনেক দিন পর। তো ওই যে সিঁদুর পরতে গেলাম, তো সিঁদুর পরতে গিয়ে মনে পড়লো যে অম্বুবাচী লেগে গেছে, 9টা বেজে গেছে, তো তার জন্য আর পরলাম না। তো এমনি তোমার পেন্সিল সিঁদুর ওটাই পরে নেব, যেটা এমনি সময় পরি আর কি, তো সেটাই পরে নিলাম। নিয়ে তো এই ড্রেস পরে কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু, হ্যাঁ। তো এই যে চা খেয়ে নিই, ও চাটা করেছে, চাটা এসে ওরও একটা মানে শ্বশুরবাড়িতে ছিল, চাটা কিছু করতে হতো না, এখন তো চা করতে হচ্ছে। চাটা খেয়ে ওই যে চলে আসলাম ডিউটিতে, যে কাজ তো আছে করতে হবে। প্রথমেই ফ্রিজ থেকে মাছ টাছগুলো বার করে নিলাম, নিয়ে তারপরে সবজিগুলো বার করে নিলাম, দেখছিলাম কি কি সবজি আছে না আছে, বার করে নিলাম। নিয়ে এবার রান্না করা শুরু করতে হবে। কেন বলো তো, মেয়েদের সবসময় এরকম হতে আমার ভাল লাগে না। আমি মাঝে মাঝে বলি যে আমি মন্ত্রী হব, মন্ত্রী হয়ে নিয়ম বার করব যে মেয়েদেরও যেমন বাবা মা ছেড়ে থাকতে হবে, ছেলেদেরও তেমন যেন বাবা মা ছেড়ে থাকতে হয়। আমি এই নিয়ম বার করব। আর ভাল লাগে না, জানো না, একদমই ভাল লাগে না। ওই বাড়ি থেকে আসার পরে তো একদমই ভাল লাগে না। আর যদি একদম দিনের বেলা আসি তো একদম কিচ্ছু ভাল লাগে না, মনটা এত খারাপ লাগে কি বলবো তোমাদের। দেখো কোনো কাজে একদম মন লাগছে না, তবুও জোর শর্তে করছি, করতে তো হবে, কারণ 1-2 দিন পরে ঠিক হয়ে যাবে। কিন্তু কেমন একটা হচ্ছে একটা মনের মধ্যে, এতদিন ছিলাম তো, তার জন্য। এবার কি করব, যাই হোক সকালে টিফিনটা করতে হবে, আটা চেলে নিলাম, আটাটা মেখে নেবো, এদিকে চালটাও মেপে নিচ্ছি, একেবারে নিচে বসলাম যখন সব কিছু করে নিই, তাই জন্য আটাটা একেবারে সকালেরও রুটি করবো আর আটাটা একেবারে মেখে রাখবো, রাত্রেও হয়ে যাবে। রাত্রে ভাবছি একটু পরোটা করব, তো দেখা যাক কি হয়, যদি পারি তোমাদের সাথে শেয়ার করব আর যতটা পারবো। তো এই যে আটাটা মেখে নেবো, যার জন্য গ্লাসটা ধুয়ে নিচ্ছি, জলটা নেব। তোমাদেরও কার কার বলো বাপের বাড়ি থেকে আসলে এরকম মনটা খারাপ লাগে বলো। ইউটিউবে অনেকেরই দেখছি যে এরকম জামা ষষ্ঠীর পর দিন বাড়ি যাচ্ছে, মানে কিছুদিন থাকছে, থাকার পরে বাড়ি যাচ্ছে, সবারই একই জিনিস, মন খারাপ লাগছে। স্বাভাবিক এটা না, আর বাবা মার আরও মন খারাপ লাগে। আমি তো বুধবার চলেই আসছিলাম, বাপি মামুনি কেউই আসছিলো না, বাপি এতই জোর করছে যাস না এখন থাক, চলে গেলে তো পুরো বাড়িটা ফাঁকা। সত্যিই তো অম্বুবাচীটা আজকে লেগেছে না, তার জন্যই আরও কালকে চলে আসলাম, নাহলে ভেবেছিলাম রবিবারে আসবো। তা থাক, ওদেরও কষ্ট হয়, কেউ তো বাড়ির দুজন কেউ নেই, আবার এই দিক দিয়ে যে চলে যাব শাশুড়ি মা একা থাকে, মানে একা হওয়া মানে কতটা জ্বালা আর বলো না। এদিকে শাশুড়ি মা একা থাকে, তো শাশুড়ি মা একা থাকে, তো ও দেখতে আসে, ও সকালে আসে একবার, সন্ধেবেলা আসে, দেখা করে যায়, কাছে বলে এটা সুবিধা হয়েছে, দূরে হলে তো আমার এতদিন থাকা হতো না, বা ও তো আসতে পারতো না, হয়তো আমি থাকতাম ও থাকতো না, এরকমই হতো আর কি, তাছাড়া তো কিছু না। এদিকে মাও একা থাকে, ওদিকে বাবা মাও একা থাকে, খুব সমস্যা হয়ে যায়। মাকে বলি চলো ওখানে গিয়ে থাকো কদিন, মা থাকতেও চায় না। তো কী করবো বলো, এই অষ্টম পরে নিয়ে গেলাম, একদিনও থাকলো না, সকালে গেল তো বিকালে চলে আসার জন্য পাগল হয়ে গেল।
কী করবো, বাড়িতে একা একা কী করে না করে, তাও তো মা পাঠিয়ে দেয় তরি তরকারি, তোমাদের সাথে তো বলেইছি। এবার রোজ দিন তো সেটা সম্ভব হয়ে ওঠে না, বলতে কী বলতো, দিয়ে যাওয়ার লোকটা থাকে না, এটাই সমস্যা হয়ে যায়, আর কিছুই না। তোমার তো এই যে যেদিন একটু বেশি ভারী কিছু মানে ভালো বেশি কিছু রান্না হয় তখন তো পাঠিয়ে দিই, তবুও একটা কাছে থাকলে একটা আনন্দ হয়, কত সুন্দর। বাড়িতে একা একা, যদিও মা একা থাকতে এমনি ভালোবাসে, মানে শাশুড়ি মা একা থাকতে ভালোবাসে। আমার মামুনি যেমন হচ্ছে যে একটু মানে লোকজন আর কি হুড়োহুড়ি বক বক করবে এরকম, তো শাশুড়ি মা আবার একটু একা থাকতে ভালোবাসে, টিভি নিয়েই থাকবে, সন্ধ্যে থেকে একটু টিভি দেখে, টিভি দেখলে ভালো লাগে এই আর কি। তো যাই হোক, যে যেটাতে খুশি থাকে সেটাই ভালো না। এই যে চলে আসলাম বাড়িতে, মা তো সব এমনি মা ছিল বলে অথচ অসুবিধা হয়নি, সব গুছিয়ে টুচিয়ে রেখেছে, অসুবিধা হয়নি এবার এসে অতটা, কারণ মাকে বলে যায় যেরকম আর যেখানকার জিনিস সেখানে রেখো, অসুবিধা না হয়, দেখো সাবধানে থেকো এরকম আর কি, যেগুলো বলা কর্তব্য বউয়ের একটা, সেটাই আর কিছুই না। জানি না হঠাৎ করে এত বড় হয়ে গেলাম কী করে, বিশ্বাস করো আমি বাড়িতে একটা কাজ করতাম না, করতে চাইলেও মা করতে দিত না, সেই আমি যে এত সুন্দরভাবে রান্না বান্না সামলে যাব, আমার নিজের মাও বিশ্বাস করতে পারে না, মামনি তো বলে তুই করবে, আমি তো বিশ্বাসই করি না। তা আমি বলি কী করবো, কী জানি আমি নিজেও বুঝতে পারি না যে আমি কীভাবে এতটা গিন্নি হয়ে গেলাম। আমার বর বলে, তো তোমাদের দাদাভাই বলে যে তুমি এত গিন্নি কী করে হলে বলো তো, আগে তো তুমি কিচ্ছু বুঝতে না। সত্যিই তাই, আসলে একার সংসার না, সব তো নিজেকে করতে হয় না, সেই জন্য আর কি সব শিখে গেছি আমার মনে হয়, এটা আমার মন বলে যে ওই জন্যই হয়তো তাড়াতাড়ি সব কিছু শিখে গেছি। যেহেতু মা যদি আবার ভীষণ মানে মায়ের ব্যথা ট্যাথাগুলো যদি না থাকতো তাহলে হয়তো এতটাও শিখতাম না, মা তড়িহড়ি করে করতো। তাও মা সকালে যে পুজোটা দিয়ে দেয় মাঝে মধ্যে, আমার হচ্ছে টুকটাক বাসনগুলো আমি মেজে যাই কিছুটা, মাও কিছুটা মেজে নেয়, তো এরকমভাবেই মিলেমিশে হয়ে যায়। যাই হোক, সকালের টিফিন রুটি করা তো হয়ে গেল, দেখলেই ডিম ভাজলাম, ওদের মিষ্টি দিয়ে দিয়েছি, খেজুরের মিষ্টি, তো আমাকে আবার একটু দিল যাতে ডিম ভাজার থেকে ওকে একটু দিই, আর ওর ভাতে ডিম সিদ্ধ করে দিয়েছিলাম। তো আমি এই রুটি নিয়ে চলে আসলাম, ওদিকে হচ্ছে তোমার তরকারিটা বসিয়ে দিয়ে রুটি নিয়ে চলে আসলাম, ভাতটা এখনও হয়নি। তো ওই যে আমি ওকে বললাম যে তুমি যাও মিষ্টিটা রেখে এসো, রুটি আমার এর থেকে একটু ডিম ভাজা দিয়ে খাও, ও ডিম ভাজাটা খাবে না, ও বললো ডিম সিদ্ধ খাবে, তাই জন্য ওর জন্য ডিম সিদ্ধ দিয়েছি, আর মা তো ডিম খাই না, তার জন্য মাকেও ওই খেজুরের মিষ্টি দিয়ে রুটি দিলাম, আর আমার ভালো লাগছে না আজকে খেজুরের মিষ্টি দিয়ে রুটি খেতে, তার জন্য আমি ডিম ভাজা দিয়ে খেয়ে নিলাম। নিয়েই দেখো ভিডিও করছি, পাখা লাইট স্ট্যান্ড সব একদম জড়ো করে করছি। তারপরে বাপি আসলো, ও আর বাপি একটু যাচ্ছে এক জায়গায় দরকারে, আর এদিকে আমার দেখো তরকারিও কিন্তু ফুটে গেছে, তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে মাছের ডিম আছে, আর এই যে টিফিন গুছিয়ে নিয়েছি, যে মাছের ডিমের বড়া করেছি, ঝিঙে দিয়ে মাছ দিয়ে করেছি, এই যে ওটা বাপির জন্য দুটো তুলে রেখেছি, আর আমি দুটো নিয়েছি আর ওদের জন্য রেখে গেছি, আজকে যেহেতু ওর ছুটি আছে শনিবার, তো এই যে ওদের জন্য তরকারি আজকে আর পাটি তুলে নি, বলছি না মনটা ভালো লাগছে না, সেই জন্য কিছু করতেই ভালো লাগছে না, যেটুকু করছি জোর সত্ত্বে করছি। তো করার পরে সব গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম, দিয়ে আর হচ্ছে এদিকে দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে, তারপরে যেটুকু বাকি ছিল জামা কাপড় আমি কেচে আবার একটু গা ধুয়ে এই হসপিটাল চলে যাচ্ছি, বাপি এসেছিলো, বাপি দিয়ে আসলো, আর আমার মাছের ডিমের রেসিপিটা নেক্সট ভিডিওই দেখতে পারবে। টাটা।